আসলে মেয়েটা তাদের ছেড়ে চলে যাবে ভাবলে তার বুক ফেটে কান্না আসে। তার ছেলেটা তো চলে গেল, এখন মেয়েটাকে হারালে সে নিঃস্ব হয়ে যাবে। তার ভাবনার মাঝেই কাছে হাত রাখলো, তোমাকে আগেই বলেছিলাম। আরজান কিছুতে রাজি হবে না। স্বামীর কথায় হু হু করে কেঁদে ওঠে শায়লা বেগম। নিজেকে আর সামলাতে পারছে না। একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল। তাদের সুখের সংসার পুরো ধূলিসাৎ হয়ে গেল। সে আর ভাবতে পারছে না। কোন রকমে সে বলল, আমি একটু ঘরে যাই। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তেমন কিছু না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই বলে ঘরে চলে গেল শায়লা বেগম। এদিকে রেগে আরজান চলে আসলো একটা বারে। সেখানে এসে কল দিল তার বন্ধু অভিকে। কোথায় আছিস? এত রাতে কই থাকবো? ঘুমোই। তো ফোন দিলি কেন? এক্ষুনি দেখা কর। এত রাতে কেন আসতে বলেছি? আয়। এত কথা বলিস কেন? বন্ধুর কথা মতো ঘুম বাদ দিয়ে চলে আসলো তার কাছে। আরজানের মনে যত রাগ আছে সব মেটালো অভির উপর। বেচারা অভি কোনো কিছু না বুঝে বসে বসে রাগ গিলতে লাগলো। কিছু করার নেই, জানে জিগার দোষ বলে কথা। মাঝরাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল আহিয়ার। এত রাতে কে আসতে পারে তার জানা নেই। এক নাগারে বেল বাজিয়ে যাচ্ছে। এবার আহিয়ার প্রচুর রাগ হলো। কোনো জ্ঞান নেই নাকি মাঝরাতে বেল বাজায়? আর থাকতে না পেরে চলে গেল কে এসেছে দেখতে। দরজা খুলতে দেখতে পেল আরজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে এই নিয়ে হাতে গোনা কয়েকবার দেখেছে। তানিশা আরেকবার ভেবে বলো না। তানিশা বিরক্ত হয়ে বলল, অনেকবার ভেবেছি, কিন্তু তোর সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। ওকে ঠিক আছে। যখন এত বোঝানোর পরে বোঝাতে পারলাম না, তখন কলিজাটা কেটে দেখালেও বিশ্বাস করবে না। তারপর ডিভোর্স পেপারে সাইন করে দেয় সাইড। ডিভোর্স পেপার হাতে নিয়ে বলল, ডিভোর্স চেয়েছিলে না? এই না, আমার থেকে বেটার কাউকে পাবে, কিন্তু তার মাঝে আমাকে পাবে না। আর হ্যাঁ, তুমি আমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছ না? একদিন তোমার সামনে এই শহরের সবচেয়ে ধনী হয়ে তারপর তোমার সামনে। তানিশা তাচ্ছিল্যে ভরা হাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। শুধু বড় বড় কথায় কাজে করে দেখাও। ঠিক আছে বলেই চলে আসলাম। এভাবে 1 বছর কেটে যায়। একদিন তানিশা বাবার কাছে এসে বলল, বাবা 5,000 টাকা দাও। দিদা সাহেব পত্রিকা থেকে চোখ তুলে বললেন, এত টাকা দিয়ে কি হবে মা? আমি পার্লারে যাবো। আংটি পরাতে আসবে না ছেলে পক্ষ? ও এই নে, যা ঠিক মতো রেডি হয়ে আয়, যেন পাত্রপক্ষে তোকে দেখে মাথা ঘুরে যায়। তানিশা খুশি হয়ে বেরিয়ে যায়। তাতে সবার আগে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসলো তানিশার মোবাইলে। হ্যালো। অপর পাশ থেকে উত্তর এলো, হ্যালো আমি নীল। সরি চিনতে পারিনি। ইটস ওকে। কেমন আছো? এই তো ভালোই। আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা আজ বিকালে দেখা করতে পারবে? অবশ্যই। কিন্তু কোথায়? নীলাশা রেস্টুরেন্টে। বিকাল ঠিক 5টায়। ওকে। বিকালবেলা নীলাশা রেস্টুরেন্টে বসে আমি রাজি। কিন্তু সাধারণ এই কথা তো শাশুড়ি আমেনা বেগম কিছুতেই মানতে রাজি না। ভদ্রমহিলা ডাক্তারের কথা শুনে হসপিটালের বারান্দায় নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বোনের মেয়ে লতার সঙ্গে ছেলের আবার বিয়ে দিবেন। রাজীব নিশ্চুপ তখনও। চরণিকা থমথম মুখ নিয়ে ঘরে ফিরল সে। রাজীব এমপি নির্বাচনের একজন প্রার্থী। সবসময় বাহিরে বাহিরে থাকতে হয়। চরণিকাকে সময় দেওয়া হয় না। বাড়িতে সাজ আমার শাশুড়ি এখন থেকে ঘরে আলো দিয়ে সাজাচ্ছেন, যেন সবাই বিয়ের আমেজে থাকে। আমেনা বেগম ছেলের বিয়েটা গোপনীয়তার সঙ্গে দিবেন, তবু বাড়ির মধ্যে ছোটখাটো একটা অনুষ্ঠান করবেন। বাড়ির চাবিকাঠি আমেনা বেগমের হাতে। উনি শক্ত হাতে ছেলে মেয়েদের মানুষ করেছেন। মোটামুটি জাতের মহিলা। রাজীব রাজি হতে বাধ্য। এ নিয়ে আমেনা বেগমের চিন্তা নেই। চরণিকা থমথমে মুখ নিয়ে ঘরে ফিরল। রাজীব ওর জন্য অপেক্ষা করছিল। দেখে মনে হচ্ছে সব শুনছে। সে পাশে গিয়ে দাঁড়াতেই রাজীব ডান হাত দিয়ে ওকে নিজের কাছে টেনে নিয়ে বলল, মন খারাপ? এসো, মন ভালো করে দিব। আমার বউ মন খারাপ করে থাকবে এটা তো হতে পারে না। রাজীব আগ্রহ নিয়ে চরণিকাকে নিজের সঙ্গে আরো কিছুটা টেনে নিতেই ঝাড়ে দিয়ে উঠল, এই একদম ন্যাকামি করবে না। বিয়ে করা হচ্ছে, তাহলে আমার মন ভালো থাকলেই কি আর খারাপ থাকে? যেমন মা তেমনি ছেলে। একদম আমাকে স্পর্শ করবে না। চরণিকা ওকে ছাড়িয়ে গিয়ে বিছানায় গিয়ে বসলো। রাজীবের চোখ মুখে বিস্ময়। বাড়িতে ফেরা হতো না, হাতে প্রচুর কাজ। আমেনা বেগম জরুরি তলব দিয়ে ওকে নিয়ে বসেছে, কিন্তু চরণিকার